গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে। তাকে অক্টোপাসের মতো ধরে ফেলেছে প্রায়। তাকে যদি জীবন নাশ করতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য, অথবা বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশ যে এখন একটা স্টেবল পর্যায়ে আছে, এটাকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য যদি প্রয়োজন হয় তারেক রহমানকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, তাহলেও তারা পিছপা হবে না। এরকম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেলায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশটাকে গড়ে তুলতেছিলেন এবং তার সর্বশক্তি দিয়ে তিনি চেষ্টা করেছিলেন এবং তিনি সারা পৃথিবীতে একটি প্রভাব ফেলতে শুরু করেছিলেন, ঠিক সেই সময় তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। এবং সেটা এখন জনাব তারেক রহমানের বেলায়ও সেই রকমেরই দেখা যাচ্ছে। জনাব তারেক রহমানের জীবনের উপরে হুমকি আসতেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি সেরকম। এবং সেটাও যদি, যেটা আমি বলেছি, তার জীবন নাশের বিনিময় হলেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে হবে, বা বাংলাদেশটাকে ধ্বংস করতে যা যা লাগে সবই তারা করবে। সেজন্য তারা অলরেডি কর্মসূচি শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে, এই অক্টোপাস গুলো কারা? আসলে এরা কারা এবং কিভাবে, কোথা থেকে ঘিরে ফেললো এবং কি কর্মসূচি তারা হাতে নিয়েছে, কিভাবে করতেছে, সেগুলোই হচ্ছে দেখার বিষয়। এখন আসুন এই বিষয়ের উপরে বিস্তারিত আলাপ আলোচনা করব। রাজনীতির পিছনে যে ঘটনাগুলো ঘটে, যে কূটনীতি থেকেই শুরু হয় রাজনীতি, সেই রাজনীতির পিছনের ঘটনাগুলোকেই বিস্তারিতভাবে তুলে ধরি আমি আমার এই চ্যানেলে। সেই জন্য আপনারা যেটা পত্রিকায় দেখেন, কিংবা যেটা রাজনীতিবিদরা মাইকের সামনে এসে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলেন, কিংবা আপনারা যেটা খবরে দেখেন সেই টিভির পর্দায়, আসলে সেগুলো রাজনীতি না। রাজনীতি যে হচ্ছে তার পিছনে যে ঘটনাগুলোর প্রতিক্রিয়ার মাধ্যমে যেটা হয়, সেটা হচ্ছে রাজনীতি। সেই পিছনের ঘটনাগুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেই আমি এই চ্যানেলের মাধ্যমে। তাই আপনারা সবাই আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সবাই সকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমার দেশে আমার মা এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। সাথে সাথে ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন, এই আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জনাব তারেক রহমান তিনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতাসীন হয়েছেন। জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছে কি কারণে? বাংলাদেশটাকে সুখী, সমৃদ্ধ এবং একটি সচল বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। এই সুখী, সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সচ্ছল একটি বাংলাদেশ উপহার দিতে গেলে প্রথমেই হচ্ছে বাংলাদেশটাকে একটি শান্ত, শিষ্ট বা সুখী দেশ হিসেবে গড়তে হবে। কোনরূপ কোনো আত্মকলহ কিংবা যুদ্ধ বিগ্রহ কিংবা কোনরূপ কোনো ঝামেলা ছাড়া দেশটাকে পরিচালিত করতে হবে। এবং সেই পরিচালিত করতে পারলেই আস্তে আস্তে দেশটা উন্নতির দিকে যাবে এবং মানুষের যে প্রত্যাশা আছে সে প্রত্যাশা পূরণ হবার দিকে যাবে। এখন সেই প্রত্যাশা পূরণ হওয়ার না জন্য, কিংবা যে আনস্টেবল করার জন্য কারা কাজ করতেছে, কি কি হতে পারে, কি কি হতে যাচ্ছে, কি কি হচ্ছে, সেগুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। প্রথমেই ধরেন যে আপনারা পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেছে, এটা বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত অনেকেই মনে করেন। কারণ এই বিজেপি সরকার যারা উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি করে, তারা সবসময় যেখানে যে প্রদেশে তারা ক্ষমতায় গিয়েছে, তারা ওখানে গিয়ে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন শুরু করে এবং ওখান থেকে আস্তে আস্তে ভোটার লিস্ট থেকে মুসলমানদের বাদ দিয়ে দেয় এবং কিছু বছর পরে বলবে তোমাদের ভোটার লিস্টের নাম নেই, তোমরা এদেশের নাগরিক না, তোমরা এদেশ থেকে চলে যাও। শুরু হবে পুশ ইন পুশ ব্যাগের মতো এই কার্যক্রম। সেটা হতে পারে এই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে মুসলমানদের এবং মাতুয়াদের
পুশ ইন করে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেওয়া, সেটা হতে পারে, যেটা এর আগেও হয়েছিল, এখন সেটা আরো ব্যাপকভাবে হতে পারে। সাথে সাথে আরো যে কাজগুলো হয়, আপনারা জানেন যে কয়েকদিন আগে যে বাংলাদেশের এক অঞ্চলে, হাওর অঞ্চলে 35টা জেলায় সীমান্তের ওপার থেকে পানি এসে, এবং বৃষ্টিতেও কিছু পানি হয়েছে, কিন্তু তবে বৃষ্টির পানিতে তেমন কিছু যায় আসে না, কিন্তু সীমান্তের ওপার থেকে পানির ঢল এসে বাংলাদেশে এই 35টা জেলার ধান পান একেবারেই নষ্ট হয়ে গেছে, একেবারে ধ্বংস হয়ে গেছে। যখন ধানগুলো পেকে আসছিল ঠিক সেই সময় এই পানিটা ছেড়ে দিয়ে দেয় সব সময়, যাতে ধানগুলো নষ্ট হয়ে যায় একেবারে। এরপরে আপনারা হয়তো আবার দেখতে পাবেন জুন মাসের শেষের দিকে আবার এদিক থেকে তিস্তা এবং গঙ্গা থেকে পানি ছেড়ে দিবে, যাতে এই অঞ্চলের এই বাকি যে জেলাগুলো আছে সেই সব দিকেরও ধানগুলো একেবারে ধ্বংস হয়ে যায়। তাহলে কি হবে? আমরা বা বাংলাদেশ ওই দেশ থেকে চাল কেনার জন্য বাধ্য হবে। তাহলে ওই দেশ এই চাল বিক্রি করে বাংলাদেশে থেকে প্রচুর টাকা তারা ইনকাম করতে পারবে। এই রকম ভাবে বাংলাদেশ যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কখনো হতে না পারে, সেজন্য এটা চলেই আসতেছে। সাথে সাথে এরা যেটা চাচ্ছিল যে জনাব তারেক রহমান ক্ষমতায় বসার আগে অনেকেই অনেক রকমের স্বপ্ন দেখেছিল যে জনাব তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাকে দিয়ে অনেক কাজ করে নেওয়া যাবে। তার মধ্যে একটা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা শেখ হাসিনাকে বাংলাদেশে আনা। এটা অন্যরা মনে করেছিল যে তারেক রহমান আসলে তাকে চাপ দিয়ে বা প্রেসার দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করা, তারা যাতে আবার আগের মতো বাংলাদেশে অবাধ এবং নিরাপদে স্বাধীনভাবে রাজনীতি করতে পারে এবং দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে পারে এবং অন্য দেশের পক্ষে কাজ করতে পারে। দেশের ভিতরে অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে সমস্ত ধরনের বোমাবাজি সবকিছু তারা করতে পারে, অর্থাৎ দেশটাকে আনস্টেবল করা একেবারে ইজি হয়ে যাবে তাদের জন্য। এই স্বপ্নটা তারা দেখেছিল, কিন্তু সেটা হয় নাই। জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পরে তিনি কি করলেন? অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটা জারি করেছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, সেটাকেই তিনি সংসদে বিল পাস করে সেটাকে আইনে রূপান্তরিত করলেন। অর্থাৎ এখন আর আওয়ামী লীগের রাজনীতি করা অনেকটা কঠিন হয়ে গেল আইনি ভাবে। তাই এটাও অনেকের জন্য মনক্ষুণ্ণ হয়েছে, অনেক দেশের জন্য মনক্ষুণ্ণ হয়েছে, তারা এটাকে ভালোভাবে নেয় নাই এবং এজন্য তারেক জিয়া অনেকের কাছে শত্রু হয়ে গেছেন। সুতরাং এই তারেক জিয়াকে যে শত্রু হয়ে গেছেন তাকে আনস্টেবল করার জন্য বা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যা যা করতে হবে তা শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে আপনারা জেনেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর ভিতরে একটি জঙ্গি সংবাদ এসেছিল। বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টে আক্রমণের কথা আমরা শুনেছি, পুলিশ এ নিয়ে প্রেস নোট দিয়েছে, অনেক কিছু হয়েছে। এই জঙ্গি দলের নাম হচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানের নাম দিয়ে অন্য কোনো দেশ হয়তো এই যে জঙ্গি বাহিনীটা এটা গঠন করেছে, যে বাংলাদেশের ভিতরে কিংবা পাকিস্তানের ভিতরে বিভিন্ন ধরনের বোম টোম ফেলে আনস্টেবল করে দেওয়া যায় কিনা। আপনারা জানেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন জেলায় শত শত বোম ব্লাস্টিং হয়েছিল এবং সেই বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমান, যিনি আওয়ামী লীগের পাটমন্ত্রীর দুলাভাই ছিলেন, তাকে আফগানিস্তানে পাঠিয়ে তাকে ট্রেনিং দিয়ে এনে বাংলাদেশের ভিতরে জঙ্গি বাহিনী তৈরি করে কি অবস্থাটা করেছিল বাংলাদেশে, এবং সেই যে জঙ্গিদেরকে একেবারে নির্মূল করে দিয়েছিল বেগম খালেদা জিয়া, সেই জন্য বাংলাদেশের বাহিরে অনেক দেশ তার উপরে ক্ষিপ্ত আছিলেন খালেদা জিয়ার উপরে। সেজন্য হয়তো খালেদা জিয়া এত বছর জেল খেটেছেন, তারেক রহমান মার খেয়েছেন। এর পিছনে এটাও কারণ থাকতে পারে। সেই 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন সেই কর্মসূচি এখন আবার শুরু হয়েছে, এখন বাংলাদেশের ভিতরে এখন আবার সেই জঙ্গি খেলা শুরু হয়েছে। সুতরাং এটাও বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য একটা বড় হাতিয়ার। এরপরে যেটা আছে, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমেরিকার সাথে একটি চুক্তি করে গেছেন, যে চুক্তিটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য এবং মোটের উপর বাংলাদেশের ঘাড়ের উপরে এক বিশাল বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছেন। সেই চুক্তিতে যা আছে যে প্রতি বছর একটা করে বোয়িং
কিনতে হবে সেই আমেরিকা থেকে। বাংলাদেশের বোয়িং লাগুক বা না লাগুক, বাংলাদেশের বিমান বাহিনীর, বাংলাদেশ বিমানের বিভিন্ন প্লেন বিভিন্ন দেশ থেকে খালি সিটে আসে যাত্রী না পাওয়ার কারণে। তারপরও বোয়িং একটার পর একটা কিনতেই হবে, কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তি করে গেছেন। এবং $350 কোটি কৃষি পণ্য আমেরিকা থেকে আনতে হবে, যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল বিপদ। কারণ আমেরিকার যে প্রোডাক্ট, আমেরিকার $1 বাংলাদেশের প্রায় 125 থেকে 30 টাকার মতো আপ ডাউন করে অনেক সময়। তো এই টাকা এত খরচ দিয়ে, এত কস্টলি, এত দামি জিনিস, কৃষি পণ্য বাংলাদেশে কারা ব্যবহার করবে? কিন্তু এগুলো আনতেই হবে যেহেতু চুক্তি করে ফেলেছে। এরপরে আপনারা আরো জানেন যে যুদ্ধ সরঞ্জাম, তারপরে অনেক কিছুই আমেরিকা থেকে আনতে হবে, যেটা বাংলাদেশের জন্য একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন এই সরকার যদি মনে করে বা তারা যদি বলে যে আমি এই চুক্তি মানি না বা আমি এই চুক্তি ফেরত দিলাম, তাহলে এই সরকার আর ক্ষমতায় থাকতে পারে কিনা সেইটাই হচ্ছে কথা। ক্ষমতায় না থাকার সম্ভাবনাই বেশি, তাকে আর ক্ষমতায় থাকার মতো সেই শক্তি থাকবে না। সেটাও বাংলাদেশকে আনস্টেবল করার জন্য একটা বড় কারণ। এরপরে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আপনারা জানেন যে সেই স্বৈরাচারী শেখ হাসিনা দীর্ঘ 16-17 বছর বাংলাদেশে থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় তিনি বাংলাদেশ থেকে এবং তার দল, তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাহিরে পাচার করে দিয়েছে এবং বাংলাদেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়ে গিয়েছে। এবং তার পরবর্তীতে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে এসে বাংলাদেশের অর্থনীতিটাকে কোনো গতি আনতেই পারে নাই, বরং আরো লোন করে রেখে গেছে। সুতরাং এখন এই শূন্য খোসা একটি বাংলাদেশ পেয়েছে জনাব তারেক রহমান। এই খোসাটাকে এখন তিনি এই প্রায় 20 কোটি মানুষের একটি দেশ, এই 20 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা, তাদের চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা, সবকিছু মিলিয়ে তার উপরে এক বিশাল বোঝা পড়েছে জনাব তারেক রহমানের মাথায়। এবং তিনি এটাকে কিভাবে সামলাবেন সেটাই হচ্ছে বিষয়। যদি যে বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, যদি এগুলো দিতে না পারে, তাহলেও বাংলাদেশটা আনস্টেবল হয়ে যাবে এবং তার ক্ষমতায় থাকাটাও খুব বিপজ্জনক হয়ে যাবে। কারণ এই অন্য দেশের যে বাহিনী বা অন্য দেশের লোকেরা তো সবসময়ের জন্য দেশের ভিতরে কিছু মানুষকে ব্যবহার করে সরকারকে বিপদে ফেলার জন্য, সরকারকে আরো আনস্টেবল করার জন্য, এরকম চলতেই থাকে। এরপরে হচ্ছে বেকারত্ব। দীর্ঘ 16 বছরে বাংলাদেশে তেমন কোনো সংস্থা তৈরি হয় নাই, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয় নাই। কিন্তু জেনারেশনের পর জেনারেশন বৃদ্ধি পাচ্ছে, মানুষ বড় হচ্ছে এবং আস্তে আস্তে তার জেনারেশন তৈরি হচ্ছে। তাদের এখন চাকরি দরকার বা তাদের এখন কর্মসংস্থান দরকার, তাদের জীবন জীবিকাকে আরো সহজ করার জন্য, জীবনের জন্য। কিন্তু সেই চাকরি কোথা থেকে আসবে? বাংলাদেশ তো সেরকম কোনো কিছুই নাই, বরং আস্তে আস্তে অনেক কিছুই বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের শিল্প কলকারখানা অনেক বন্ধ হয়ে গেছে এবং অনেক গার্মেন্টস যেগুলো পার্শ্ববর্তী দেশে তারা চলে গেছে। এটা বাংলাদেশ সরকারের শেখ হাসিনার আমলে তারা সহযোগিতা করেছে, কিংবা পার্শ্ববর্তী দেশ তারা এই দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে একের পর এক ষড়যন্ত্র করে গার্মেন্টসে আগুন লাগিয়ে বিভিন্নভাবে তারা এই বায়ার বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে। তাই এখন বাংলাদেশে কর্মসংস্থান তো হচ্ছে না। সুতরাং এই বেকাররা যদি একটা পর্যায়ে এসে হতাশ হয়ে তারা হয়তো রাস্তায় নামতে পারে, আন্দোলন করতে পারে, এবং তাহলেও দেখা যাবে এই বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে যাবে এবং জনাব তারেক রহমানের এই যে ক্ষমতায় টিকে থাকা, সেটাও একটা বিপজ্জনক অবস্থায় গিয়ে পৌঁছবে এবং না থাকার সম্ভাবনাই বেশি দেখা দেবে তখন। এরপরে যেটা হচ্ছে বিরোধীদের ষড়যন্ত্র। বিরোধী যারা আছে, অর্থাৎ সরকারের বাহিরে যারা আছে, তারাও একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ সংসদে তারা মাঝে মাঝে বলে যে আমরা সরকারকে সহযোগিতা করব, সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি, এই ধরনের কথা বলে। কিন্তু বাস্তবে দেখা যায়
সরকার যে সব ভালো কাজ করে সেগুলোকেও তারা তাদের যে বট বাহিনী আছে এই বট বাহিনী দিয়েও তারা বিভিন্ন রকম ভাবে তারা এই ষড়যন্ত্র একের পর এক বাজে প্রচারণা করে যাচ্ছে দেশটাকে বা সরকারকে বা তারেক রহমানের যে ব্যক্তিগত ইমেজ বা সরকারের যে ইমেজ সেটাকে ধ্বংস করার জন্য, অর্থাৎ দেশটাকে আনস্টেবল করার জন্য। এখন জামাতে ইসলাম একটা সময় ছিল খুবই ছোট্ট একটি দল, যখন বাংলাদেশে অন্যান্য দল ছিল তখন জামাতের অবস্থান ছিল চতুর্থ। তখন আমেরিকা বা পাকিস্তান তারা যখন এক হয়ে বাংলাদেশের দিকে তাকাতো তখন বিএনপি এবং জামাতকে তাদের তখন দরকার ছিল। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ এবং জামাত উঠে এসেছে 2 নম্বরে, তাই এখন জামাতও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। আর হয়তোবা পাকিস্তানও তারা চাচ্ছে এখন সরাসরি জামাতকে প্রমোট করে তাদের ক্ষমতায় নেওয়া যায় কিনা। সেজন্য যদি আমেরিকাকে ব্যবহার করতে হয়, আমেরিকাকে বুঝাতে হয়, তাহলে হয়তো তারা পিছপা হবে না। তাই সব মিলিয়েই দেখা যাচ্ছে জনাব তারেক রহমান চারদিক থেকে তাকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে, তার উপরে বিপদ। এবং এই বিপদ থেকে যদি উতরাতে তিনি না পারেন তাহলে অবশ্যই তার ক্ষমতাটা টিকে থাকা বড় কঠিন হয়ে যাবে এবং দেশটা আনস্টেবল হয়ে যাবে। এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরও হুমকি আসতে পারে বা বিপদ আসতে পারে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার এই ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং আমার দেশে আমার মা আমার যে ইউটিউব চ্যানেল সেটাকে বেল সহ সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমার দেশে আমার মা এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।